চরগরম রাজধানী গতকাল থেকে লাগাতার রণংদেহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লাগাতার বক্তব্য তো আপনারা শুনেছেনই। দেখুন, নির্বাচন যত এগিয়ে আসছে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে জোরদার পরিস্থিতি সরগরমের পথে যাচ্ছে। গতকাল বঙ্গভবন, সেখান থেকে নজিরবিহীন আক্রমণ আমরা দেখতে পেয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধারে আক্রমণ শানিয়েছিলেন, কেন্দ্রকে যেমন আক্রমণ শানিয়েছেন, একই সঙ্গে কমিশনকে আক্রমণ শানিয়েছেন। গতকাল যে ধরনের মন্তব্য তিনি সামনে নিয়ে এসেছিলেন, একই সঙ্গে দাঁড়িয়ে যে নজিরবিহীন নিরাপত্তার একটা বঙ্গভবনের বাইরের পরিস্থিতি ছিল, সেই কেন্দ্রিক ছবি সামনে নিয়ে এসে একেবারে তুলোধনা করেছেন। তো গোটা ছবিগুলো সুস্পষ্ট গতকাল থেকে লাগাতার কি চলছে। আজকেও যেরকম ডিসাইড ছিল যে মুখ্যমন্ত্রী তিনি আজও একটি প্রেস কনফারেন্স করবেন, কারা থাকবেন, যারা ভুক্তভোগী এসআইআরে সেই সমস্ত পরিবারগুলো তারা সঙ্গে থাকবেন, সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও সেই বঙ্গভবন থেকে প্রেস কনফারেন্স তিনি করলেন এবং সেখান থেকে লাগাতার গতকালও যা বলেছিলেন আজকেও ফের তিনি যেটা বলবার চেষ্টা করলেন, তাতে আবারও সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম ইলেকশন কমিশনকে উদ্দেশ্য করে তার বড় বড় প্রশ্নের জায়গা, বিজেপিকে উদ্দেশ্য করে বড় বড় প্রশ্নের জায়গা। যতই বাংলাকে টার্গেট করা হোক না কেন, বিজেপির কি অবস্থা হবে বাংলায়, তারা কতটা সিটে হারবেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বা তৃণমূল সুপ্রিমো যেটা বলছেন যে অনেক বেশি পরিমাণ ভোট নিয়ে বা তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে, এই যে জায়গা থেকে দাঁড়িয়ে বারবার তিনি যে বার্তাগুলো দিয়ে যাচ্ছেন, এসআইআর আবহে কতটা গুরুত্ব পেতে চলেছে। কারণ এরই মধ্যে আগামীকালটা খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি একদম এই জায়গার এসআইআর নিয়ে মামলা দায়ের করেছিলেন, তার আগামীকাল শুনানি হতে চলেছে। ফলত সেই শুনানিতে খুব গুরুত্ব রাখছে, তিনি নাকি কোর্টে সওয়ালও করতে পারেন। সূত্র মারফত খবর আমরা জানতে পারছি, সুপ্রিম কোর্টে তিনি উপস্থিত থাকতে পারেন, সূত্র মারফত আমরা জানতে পারছি। খুব ইম্পর্টেন্ট, তাই আগামীকালটা গুরুত্ব রাখছে। এরই মধ্যে আইপ্যাক, যা আপনারা জানেন অলরেডি, মামলা নয় পিছিয়ে গিয়েছে, কিন্তু একটা নয় নির্দিষ্টভাবে স্পষ্ট বক্তব্য এসছে, সেই জায়গা থেকে ইডির অনুমতিতেই দলীয় নথি নেওয়া হয়েছে, এটা সুপ্রিম কোর্টে হলফনামায় রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছে। যদিও এই দাবি সামনে আসবার পর পাল্টা আমরা সবুজ ফাইল কাণ্ডে মিথ্যে জালে মমতা জেলে যাওয়ায় ভয় পাচ্ছেন, ইডির পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আবার পাল্টা বার্তা পেয়েছি। তো এই আবহে ঘুরছে গোটা পরিস্থিতি। আজকেও তাই সরগরম আবহ রয়েছে, সেটা নিয়ে আলোচনায় আসবো। তবে শুরুটা করি আজ বঙ্গভবন দিয়ে, যেখানে দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী সরাসরি আবারও কমিশনকে নিশানা করলেন। এআই থেকে শুরু করে লাগাতার যে যে বিষয়গুলোকে সামনে নিয়ে এসে কমিশনকে কটাক্ষ করলেন, শোনাবার চেষ্টা করি। শুনুন বক্তব্য তার। Only to misuse the AI, artificial agency, without verifying the reality. They just deleted one-sided. Without the ERO's signature, they cannot do it. It's illegal. I don't blame all the election commission officials because I respect the chair. But if somebody works only for his master's voice, or just like parrot, and don't maintain the institution impartially, vindictively they delete the name of the people, the voters. दिल्ली का जमींदार वोटर का अधिकार सब छीन के लिया और नहीं चाहते हैं। I challenge them, if you have the guts, fight it politically, fight it democratically, then don't misuse election commission like this. What you have done for Haryana, Maharashtra, even Bihar also. মানে দিল্লি থেকে কমিশনকে নয়, শুধু বিজেপিকেও একযোগে নিশানা করে একটা কথাই তিনি বলে গেলেন, যেটা গুরুত্ব রাখে, সাহস থাকলে রাজনৈতিক এবং গণতান্ত্রিকভাবে লড়াই করে দেখা। এই কথার গুরুত্বটা কোন জায়গায় যেতে পারে, মানে আমি আবারও বলছি, ঠিক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে গোটা ছবিটা। তো আগামীকালটা কতটা ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে, কি হবে, কিন্তু তার আগে যে ধরনের মন্তব্যগুলো সামনে আসছে, রাজ্যের মানুষ সেগুলো শুনছেন। এসআইআরকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠছে, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন একমাত্র যিনি এসআইআর নিয়ে লড়াই করছেন, বাকিও তো দল রয়েছে, রাজনৈতিক দল, তারা কেন নেই, কেউ কিছু বলছেন না। দিল্লিতে গিয়েছেন, আইএনডিআইএ জোটের কোনো শরিক দল তো কেউ পাশে দাঁড়াননি।
এই মন্তব্য যদিও প্রশ্ন গেছি আজকে, কিন্তু তা নিয়ে তিনি এড়িয়ে গিয়েছেন, এই প্রশ্নের কোনো ব্যাখ্যা দেননি। যাই হোক, আমি আলোচনা ডেফিনেটলি আসতে হবে। যারা আজকে উপস্থিত রয়েছেন প্যানেলিস্টরা, পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি। জ্যোতি, তাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত দা স্বাগত। রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দন দাকে স্বাগত। এবং একই সঙ্গে তাপস সিনহা রয়েছেন, সিপিএম নেতা দূরাভাস থেকে। তাপস দা, আপনাকেও স্বাগত জানাই। আমি মানে জ্যোতিকে দিয়ে শুরু করবার চেষ্টা করবো। জ্যোতিদাকে এই কারণেই একটু জানবার চেষ্টা করবো জ্যোতিদার থেকে, কারণ আমি জানি না এই যে চ্যালেঞ্জ যেটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, রাজনৈতিক সাহস কি নেই বিজেপির? গণতান্ত্রিকভাবে লড়াই করার কি জায়গা বা ধক নেই কমিশনে? কেন এই চ্যালেঞ্জ দিতে হচ্ছে? প্রথমত হচ্ছে এই কনটেক্সটটা আমাদের একটু অনেকটা পিছনে চলে যায়। যখন বিহারে এসআইআর ঘোষণা হয়, সেই দিন মুখ্যমন্ত্রী সম্ভবত দীঘাতে ছিলেন। তারপরে উনি প্রেস কনফারেন্স করলেন ওখান থেকে। আপনি সেই বক্তব্যগুলো দেখুন। আমি মানছি যে হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সিস নামে অনেকগুলো জায়গায় প্রবলেম হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা তো নির্বাচন কমিশনের কাছে একাধিকবার বলেছি মানুষ যেন হয়রানির শিকার না হয়, কিন্তু সেটা তো অনেক পরে। এখন রিসেন্টলি আমরা যখন দেখতে পাচ্ছি কেস টু কেস, আমরা যখন দেখলাম যে এরকম ঘটনা ঘটছে, নির্বাচন কমিশনের তরফ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসছে, যদিও তারপরে যখন আমরা খোঁজ নিলাম দেখতে পেলাম অনেকগুলো বিএলও বা ইআরও ইচ্ছাকৃতভাবে ভোটারদেরকে হেনস্থা করার জন্য তারা এমনভাবে মানে ফর্মটাকে ফিল আপ করেছে বা আপলোড করেছে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতে বাধ্য। আমি এটা রিসেন্ট একটা এক্সাম্পল দিই। রিসেন্ট এক্সাম্পলটা হচ্ছে জগন্নাথ সর্দার। প্রধান আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি দিল্লিতেও গেছেন, এই জগন্নাথ সর্দার তিনি ফর্ম ফিল আপ করেছিলেন। এবার তার ফর্ম ফিল আপে যখন আত্মীয়র নাম, সেখানে দেখা যাচ্ছে তিনি হাজব্যান্ড হিসেবে দেখাচ্ছেন আত্মীয়। এবং এই যে বিএলও যিনি ফর্মটা ফিল আপ করেছিলেন এবং ইসিআই নেটে মানে ওটা আপলোড করেছিলেন, বিএলও হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মী। তাহলে বলা যায় নাকি যে তৃণমূল কংগ্রেসের মানে যারা তৃণমূল ঘনিষ্ঠ বিএলও এবং ইআরও, তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হেনস্থা করার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনার ইচ্ছাকৃতভাবে ডেলিবারেট অ্যাটেম্প্ট না হলে এরকম তো ঘটনা ঘটতে পারে না। কিন্তু হ্যাঁ, যদি নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু আরও এরকম যদি ঘটনা ঘটে থাকে, আমরা অবভিয়াসলি বলেছি যে আপনারা অবিলম্বে মানুষের যাতে হেনস্থা না হয় সেটা দেখুন। কিন্তু মুখ্যমন্ত্রী দেখুন প্রথম দিন থেকে বিরোধিতা করেছেন। যখন বিহারে এসআইআর ঘোষণা হলো তখন তো কোনো কিছুই ছিল না। এখন একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ন্যারেটিভ মানে হচ্ছে এসআইআর এর পক্ষে হলে বিজেপি আর এসআইআর এর বিপক্ষে হলে তৃণমূল। আচ্ছা, এটা তো ন্যারেটিভ, কিন্তু ন্যারেটিভ তো এরকম হওয়াটা উচিত নয়। ন্যারেটিভ হওয়া উচিত হচ্ছে একটা স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে কারা। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সেটার পক্ষে, তৃণমূল কংগ্রেস চায় না যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক। এই জায়গাটা হচ্ছে আমাদের বিরোধ। আচ্ছা, নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সেই কনস্টিটিউশনাল বডি তার কাজ করবে, কিন্তু এই যেমন ভাবে তৃণমূল কংগ্রেসের একটা ইন্টেনশন হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কুক্ষিগত করো, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নিজের মনে করো এবং মানে প্রশাসনের দলীয়করণ করো। সেই রকম ভাবে ওরা মনে করে, যেরকম ভাবে এখানে রাজীব সিনহাকে করেছিল যখন ইলেকশন কমিশনার ছিল, একইভাবে এরাও মনে করছে যে নির্বাচন কমিশন হচ্ছে মোটামুটি ভাবে প্রক্রিয়াগত ত্রুটি থাকলে পরে তো বলবোই, এটা তো প্রক্রিয়াগত। সেটা তো আমরা না, আমি বলছি তো আমরাও তো একই জিনিস বলেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিএলওরা এর জন্য দায়ী, মানে ম্যাক্সিমাম, আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি এমন ভাবে আপলোড করেছে, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতে বাধ্য। আপনি ভাবুন হাজব্যান্ডের নাম কি করে আত্মীয়ের মধ্যে হয়। বুঝতে পারলাম। চলো, আমি জ্যোতিদার কথা দেখেই মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে আবার একটা আক্রমণের জায়গা, সেই তোতা পাখি হিজ মাস্টার ভয়েস, সেটা তো আপনাদেরকে শোনালাম। কিন্তু আরেকটা উল্লেখযোগ্য বিষয়, যেটা এজেন্সিকে তিনি আক্রমণ শুধুমাত্র করছেন না, তিনি যেটা বলছেন মানুষকে হেনস্থাও করা হচ্ছে। মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় ডকুমেন্টস নিয়েও তিনি যেটা বলেছেন আজকে, সেই বক্তব্যটাও শোনাবো। বলছেন মানুষকে এমনই হেনস্থা করা হচ্ছে যে তারা ট্রাঙ্কে করে, মানে ট্যাঙ্ক যেগুলো রয়েছে সেই ট্রাঙ্ক নিয়ে এসে নথি তা নিয়ে এসে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। সেটা নিয়েও তার বার্তা কি শুনুন। बीजेपी वर्कर को मदद देने के लिए क्या नहीं किया, ऑल एजेंसी को मिसयूज किया। Agencies are not bad, I am not blaming them. It is their mastermind people who are guiding them. There are genuine voters, they have all the documents. Instead of that, they are taking truck with full of documents.
ঠিক এই জায়গা থেকে প্রদীপ্তদার কাছেই আসবো, কারণ না সত্যি তো এটা তো দেখছি আমরা, মানে মানুষ দেশে হারা এই কারণে কি নথি দেবে কি নথি দেবে না, তাই সব ভর্তি করে নথি নিয়ে তারা ট্রাঙ্কে করে নিয়ে আসছে। শুধু ট্রাঙ্ক নয়, ট্রাঙ্কের সঙ্গে সঙ্গে ছাগল নিয়েও গেছে, দুখানা ছাগল নিয়ে গেছে, ছাগলের গলায় নিজের বাবার নাম লেখা। আবার কেউ কেউ বলেছে যে কোনো এক মহিলা যে আমার জন্ম এখানে, আমি বিয়েও হয়েছে এখানে, এবং এরা বলছে আমার 6টা ছেলে কিন্তু আমার 4 ছেলে মেয়ে, তাহলে আমার 2টো ছেলে আমাকে দাও। একজনের যে ছাগল নিয়ে গেছে সে বলছে যে আমার তো 2 ছেলে মেয়ে, তাহলে বাকি আমাকে 4টে 6টা দেখাচ্ছে, তাহলে বাকিগুলো ছাগল, এরাই আমার ছেলে মেয়ে। আর একজন ভদ্রমহিলা বলছেন যে আমাকে 6টা দেখিয়েছে কিন্তু আমার 4টে, তাহলে বাকি 2টো দাও। এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, কিন্তু 2টো স্পেসিফিক উদাহরণ তোমাকে দিতে হবে। গত 6 দিনের আগে এক বিশিষ্ট আধিকারিক, সরকারি আধিকারিক, তার ছেলের নাম, সে লন্ডনে থাকে, এসছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। কেন? দাদুর সঙ্গে তার বয়সের ফারাক হচ্ছে 40 বছর, দাদুর সঙ্গে বয়সের ফারাক হচ্ছে 40 বছর। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কেন এসছে জানো? কারণ 2002 সালে দাদুর যা বয়স আর বর্তমানে নাতির যা বয়স, তার পার্থক্য 40 বছর। অর্থাৎ 2002 সালে দাদুর বয়সের পরবর্তী যে বয়সটা, অর্থাৎ 2002 থেকে 2025, এই বয়সেরটা এআই নিজে থেকে নিতে পারে না, কারণ মানুষের মস্তিষ্ক না তো। লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে গেছে। কিন্তু খারাপ খবর যেটা, তাকে লাইনে দাঁড়াতে হয়েছে, সারাদিন সে লাইনে দাঁড়িয়েছে, কিন্তু যার বয়সের ফারাক 40 বছর দেখাচ্ছে, অর্থাৎ দাদু, সে ছিলেন শয্যাশায়ী, ক্যান্সার আক্রান্ত। সেই রাত্রেই তিনি মারা গিয়েছেন, সেই রাত্রেই তিনি ক্যান্সার আক্রান্ত মারা গিয়েছেন। তাহলে যে বাবা তার নিজের ছেলে লন্ডনে পড়াশোনা করছে, সরকারি আধিকারিক, তার বাবা যে ক্যান্সারে আক্রান্ত, শয্যাশায়ী, সে সেই রাত্রেই মারা গেলেন, আর তাকে লাইনে দাঁড়াতে হলো, তার মনস্তত্ত্ব কোথায় যাবে? সরকারি নিয়মের ধাঁচে। 1, 2, আমার বাড়িতে, এটা আমি বারবার রোজ বলছি, 2002 সালে কোনো এক মহিলার স্বামী দেখানো হয়েছে তার বাবাকে। 2002 সালে ডিসক্রিপেন্সি ছিল, এই প্রক্রিয়ার পরেও ডিসক্রিপেন্সি ছিল। স্বামী দেখানো হয়েছে তার বাবাকে, তার পরবর্তীকালে সেটা শোধন হয়েছে। এখন বাবাই আছে, বাবা আর স্বামী হয়ে যায়নি, কিন্তু তাকে লিখতে হচ্ছে এই 2025 সালের SIR ফর্মে যে আমার স্বামী হচ্ছে আমার বাবা। নয়তো তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়তে হতো, কারণ 2002 সালটা স্ট্যান্ডার্ড। 2002 এর পরে বড় বড় কিছু মেজর চেঞ্জ হয়েছে, তার মধ্যে একটা বড় মেজর চেঞ্জ হচ্ছে 2004 সালের নাগরিকতা আইন। সেই নাগরিকতা আইন বাজপেয়ীজি সরকার করেছিলেন, তার ভিত্তিতে অনেক মানুষ নাগরিকত্ব পেয়েছে, তাদেরকেও আজকে লাইনে দাঁড়াতে হয়েছে যারা বাংলাদেশ থেকে হয়েছে হিন্দু খাত্রে মেহে। 2009 সালে হয়ে গেছে ডিলিমিটেশন, তার ফলে নাম খুঁজ পাওয়া যাচ্ছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। আবার 2011 সালে জনগণনা, সেই জনগণনার পরিপ্রেক্ষিতে নানান পরিবর্তন হতে হয়েছে। তাহলে আজকে জনগণনা করা আগে উচিত ছিল, তারপরে এই ধরনের কাজ করা উচিত ছিল। তাহলে মানে আপনি যেটা বলছেন, তার মানে রাজনৈতিকগত দিক থেকেই মানে ঠিক এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা। 2002টা কেন? প্রথম প্রশ্নটাই তো এইটা আসবে, স্বাভাবিক প্রশ্ন, এটা কোনো তৃণমূলের দরকার নেই। যে কেউ বলুক 2024-এর ইলেকশনের রেজাল্টটা যদি দেখি আমরা, কার ভিত্তিতে হয়েছে, কোন ইলেকটোরাল রোলের ভিত্তিতে হয়েছে, তার ভিত্তিতে তো দেশের সরকার চলছে। সেই ইলেকটোরাল রোলে যারা ছিলেন তারাই তো ভোট দিয়েছেন এবং দেশের সরকারকে বেছে নিয়েছেন। তাহলে যে দেশের সরকার 2024 সালের ইলেকটোরাল রোলের ভিত্তিতে কাজ চালাচ্ছে, তাহলে সেই দেশের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আসছে না, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে। শুরুতেই কেন তৃণমূল গেল না তাহলে পরে সুপ্রিম কোর্টে? এই প্রশ্নটা অনেকে যা করছেন। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে একটা ভোটার তালিকার পক্ষেই গিয়েছে, তাতে অসুবিধা ছিল না, কিন্তু প্রথম দিন থেকে 6খানা চিঠি করা হয়েছে, 6খানা চিঠি, মানে উত্তর দেওয়া হয়নি। এত উদ্ধত্ত, মিনিমাম উত্তর দেওয়া, দায়বদ্ধতা দেখানোর জায়গায় ইলেকশন কমিশনের নেই। এবং বিরোধীরা প্রয়োজনে সিইসির বিরুদ্ধে, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনে তার ইমপিচমেন্টের ডাক দিতে পারে, এরকম নজিরবিহীন একটা ঘটনা হতে চলেছে হয়তো। আর নজিরবিহীন তো ডেফিনেটলি, মানে নজিরবিহীন পরিস্থিতিগুলোই দেখতে পাচ্ছি আমরা। মানে নজিরবিহীন পরিস্থিতি দেখতে পাচ্ছি বলতে এই মানে শহর থেকে 22 জন যারা পুলিশ অফিসার যারা রয়েছেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে, সেখানে থাকবেন নিরাপত্তার সেই জায়গাতেও আটোসাটোভাবে, মানে শহরের পুলিশ গিয়ে নিরাপত্তা দিচ্ছেন তারা। বঙ্গভবনে নাকি এত নজিরবিহীন, দিল্লি পুলিশের নিরাপত্তা ছিল,
ঘরে ঢুকে ঢুকে তল্লাশি করা হয়েছিল, গতকাল আমরা শুনছিলাম এই অভিযোগগুলো, তাই তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। মানে এগুলো তো নজিরবিহীন জায়গায় ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। আমি এই প্রসঙ্গে আসবো, ডেফিনেটলি তাপসদা রয়েছেন, চন্দনদা রয়েছেন, দুটো একটা বিরতি আমাদেরকে নিতে হবে, এই দ্রুত বিরতির পর ফিরে এসে আমরা যাবো। একেবারে বিজেপির ভোটাররাই নাকি তৃণমূলকে ভোট দিয়ে যেতে হবে, এই মন্তব্য আজকে করতে হয়েছে তাকে। 1 ইঞ্চিও জমি ছাড়বো না এই বার্তাও তিনি দিয়েছেন। ভোটার তালিকায় গোলমাল হলে পরে কোনো ছেড়ে কথা বলবো না, বেশ কিছু বার্তা, তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা আপনাদেরকে শোনাই আজ বঙ্গভবন থেকে তিনি দিলেন। শুনুন। रणनीति तो हम बताएंगे, हम फील्ड छोड़ेंगे नहीं, हम 1 भी इंच जमीन नहीं छोड़ेंगे। अगर वो निकाल भी दे, हमारा तो भरोसा है जस्टिस मिलेगा। अगर नहीं मिलेगा तो तब सोचा जाएगा कैसे करेंगे, लेकिन बीजेपी नहीं आएंगे बंगाल में। पीपुल्स हेट बीजेपी। डू यू थिंक वी आर इन द रूलिंग पार्टी इन बंगाल? बीजेपी ऑल द लीडर्स, 30 CISF कमांडर्स, एक आदमी का साथ 30-40 कन्वॉय लेके घूमता है। दे डोंट केयर एनीबॉडी, दे आर जस्ट रनिंग द गवर्नमेंट इन वेस्ट बंगाल जस्ट लाइक सेंट्रल गवर्नमेंट। ऑल कास्ट, कम्युनिटी, क्रीड, रिलीजियंस ना देखे, ह्यूमैनिटी देखे मानुष निये एसेछि। They are all together, and all are the victims of the SIR. The BLO families, few are here, they also, because of threatening every day, the mental pressure, the agony, committed suicide, or their brain stroke, they are hospitalized also, some people. So from their family members also, BLO their family হাত তুলুন তো। দেখুন, মানে বিএলওদের উপর মানসিক নির্যাতন সহ লাগাতার মানে বেশ কিছু বিষয়। আমি একটু তাপসদার কাছে, চন্দনদার কাছে ডেফিনেটলি পরবর্তীতে আসতে চলেছি। কারণ তাপসদা একটা বিষয়, মানে যেটা প্রশ্ন গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেই প্রশ্ন যেটা এড়িয়ে গিয়েছেন তিনি, যে 11টি রাজ্যে তো SIR হচ্ছে, পশ্চিমবঙ্গ সমেত, বিজেপি বিরোধী দল সেখানেও রয়েছে, খুব স্বাভাবিকভাবে মানে সেখানে বিজেপি বিরোধী সরকারও রয়েছে। পশ্চিমবঙ্গের SIR নিয়ে অনেকে সরব হয়েছেন, রাজনীতি আপনারাও হয়েছেন, কংগ্রেসও হয়েছে, কিন্তু কেউ পাশে দাঁড়াচ্ছেন না কেন? মানে বাংলা থেকে পাচ্ছি, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দিল্লিতে, কিন্তু কোনো পাশে কোনো শরিক দল নেই। এটা কিরকম বিষয়? না, একটা বিষয় দেখো যে উনি কেন গেছেন, কি করতে গেছেন, উদ্দেশ্য কি, আচ্ছা, লক্ষ্য কি, এটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। উনি গোটা রাজ্যে SIR হচ্ছে। এই মুহূর্তে আমাকে একটা কথা সমস্ত প্যানেলিস্টদের কাছে আমি জানতে চাইছি, 1 ফেব্রুয়ারির পরে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের, যারা বিজেপির বিরোধী, সেই রাজনৈতিক দলের 1 নম্বর কাজ, 1 নম্বর বিরোধিতা, 1 নম্বর লড়াই কি হওয়া দরকার? এবারে যে বাজেটটা হয়েছে, সেই বাজেটটা এত জঘন্য, জনস্বার্থ বিরোধী, যেখানে কৃষকের স্বার্থে কোনো কথা বলা নেই, শ্রমিকের স্বার্থে কোনো কথা বলা নেই, কর্মসংস্থানের কথা বলা নেই, একটা কর্পোরেটের স্বার্থবাহী বাজেট হয়েছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি লড়াই করতে হয়, দিল্লিতে তার যা শক্তি আছে, সাংসদরা আছেন, তাদেরকে নিয়ে বাজেটের বিরুদ্ধে লড়াই করতে হবে। SIR নিয়ে আমরা শুরুতেই বলেছি, SIR নিয়ে যে মৃত্যুটা হয়েছে 150 জনের বেশি মানুষের, এই মৃত্যুর জন্য 3 জন দায়ী। প্রথম হচ্ছে বিরোধী দলনেতা, তিনি 2 কোটি 20 লক্ষ রোহিঙ্গা খুঁজে পেলেন, দিয়ে আতঙ্ক তৈরি করলেন। তারপরে মুখ্যমন্ত্রী, তার দল বললেন আগুন জ্বালিয়ে দেবো, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। তারপরে সবচেয়ে ব্যর্থ অপদার্থ নির্বাচন কমিশন। এই মৃত্যুগুলোর জন্য 3 জনকে খুনের জন্য আসামি করা যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের লড়াই চলছে, আমরা বলছি পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট চাই, যেখানে কোনো মৃত মানুষ থাকবে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করছেন। আমরাও বলছি, আমরা সঠিক পদ্ধতিতে গণতান্ত্রিক ভাবে আমাদের দাবি দিল্লিতে জানিয়েছি, কলকাতাতে জানিয়েছি, কিন্তু এটা তো আমরা ভুলে যাব না। রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্য জুড়ে যে ভোট লুট চালানো হয়েছিল, আজকে এই রাজ্যে সহ গোটা ভারতবর্ষে এই 24 সালের
যেটা প্রদীপ্তবাবু বলছিলেন যে 24 সালের যে ভোটার লিস্টের উপরে লোকসভা নির্বাচন হয়েছে তাতে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার, লক্ষ লক্ষ মৃত ভোটার ছিল, তারই উপরে দাঁড়িয়ে হয়েছে। আজকে এসআইআর করতে গিয়ে ভোট চুরি করছে বিজেপি, হরিয়ানাতে করেছে, দিল্লিতে করেছে। তাহলে তাপস বাবু, আপনাদের সাথে তৃণমূলের দাবির তো কোনো ফারাক নেই, কিন্তু তবু না, না, যেটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে করছেন আপনারা কেন করতে পারছেন? হ্যাঁ। দিল্লিতে গিয়ে মনে হয় যেটা দিল্লিতে গিয়ে হচ্ছে, বঙ্গভবনে শুধুমাত্র যারা ভিকটিম তারা আছে তা না, বঙ্গভবনে পর্যটকরা থাকে। বঙ্গভবনে বাংলার নানান ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেলে তাদের পরিবার থাকে, কেউ বেড়াতে গেলে থাকে, কেউ চিকিৎসার জন্য গিয়ে থাকে। ফলে সেই যে যারা বর্ডার থাকেন তাদেরকে আতঙ্কিত করার দিল্লি পুলিশের কোনো রাইট নেই। কিন্তু বোঝাপড়ার জায়গাটা কত সুন্দর পরিষ্কার। যখন আমরা প্রতীক জৈনের বাড়িতে যখন দেখলাম ইডি হানা দিচ্ছে, মুখ্যমন্ত্রী যেতেই সেখানে ফাইল পেয়ে গেলেন, হার্ড ডিস্ক পেয়ে গেলেন, আইফোন পেয়ে গেলেন, আর সেখানে এতগুলো কেন্দ্রীয় বাহিনীর লোক দাঁড়িয়ে থাকলো, কোনো ভূমিকা তারা পালন করলো না। এর আগে ইডি যখন যেখানে রেড করেছে কি করেছে, এবং জাস্ট এ মিনিট, গতকাল বঙ্গভবনে দেখলাম কি উদ্দেশ্যে দিল্লির পুলিশ এলো। দিল্লির পুলিশ কি উদ্দেশ্যে এলো যে মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া শুরু করলো? তারা বলতে পারলো না যে আমরা এই কারণে এখানে বঙ্গভবনে ভিআইপি মুভমেন্ট হচ্ছে, সেই ভিআইপি মুভমেন্টের কারণে আমাদের নিরাপত্তার দায়িত্ব আছে, আমরা তাই এখানে আছি। তারপরে দেখলাম ব্রেকিং নিউজ শুরু হলো, রাজ্যের সব খবর হারিয়ে গেল। উনি ভাবছেন ন্যাশনাল মিডিয়ার নজর আকর্ষণ করবেন, কোন ন্যাশনাল মিডিয়া পাত্তা দিচ্ছে না। মনিময়দা, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, উনি ওখানে হিন্দি টিন্দি বলছেন ঠিকই, কিন্তু বাংলা চ্যানেল ছাড়া, বাংলা মিডিয়া ছাড়া কেউ কোনো পাত্তা দিচ্ছেন না উনার গতকাল এবং আজকের ভূমিকা নিয়ে বা আগামীকালের ভূমিকা নিয়ে কেউ পাত্তা দিচ্ছে না। আর আমরা যারা রাজনৈতিক দল, আমরা কেন এই বিষয় নিয়ে কথা বলতে যাব? উনার পাশে কে দাঁড়াতে যাবে? একটা রাজনৈতিক দলকে উনি পাশে পাননি। স্বাভাবিকভাবে এই যে ঘটনা অত্যন্ত, এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা অত্যন্ত দুর্বল। ঠিক আছে, তাপসদা যেটা বলছেন, ওকে তাপসদা, আমি আসছি, কিন্তু এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাতে হবে, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি সেটা শুনিয়ে চন্দনদার কাছে আসবো, কারণ খুব গুরুত্ব রাখে এই বক্তব্যে। শুন, আমাকে বলেছিল, সেটা আমি শুনলাম, প্রেসকে তো বলেইছে যে ইমপিচমেন্ট অফ দি ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছি অন্যান্য দলের সঙ্গে। গতকাল আমাকে বলেছিল, সেটা আমি শুনলাম, প্রেসকে তো বলেইছে যে ইমপিচমেন্ট অফ দি ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছি অন্যান্য দলের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তারা আনতে চলেছেন, কথাবার্তা বলছি অন্যান্য দলগুলোর সঙ্গে। এটা ভাবনা চিন্তা, ফলত শাসক দল তাহলে পরে ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে। খুব গুরুত্ব রাখছে এই জায়গা থেকে। তাই চন্দনদা, আপনার বক্তব্য দিয়ে শুরু করি। ঠিক এই জায়গায় একেবারে শুরুতে তোমাকে বলি, আমি কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস অফিসে ছিলাম এবং সেখানে কয়েকটি চ্যানেলকে আমি ফোন করি, মানে ফোন আলাপে। সেখানে আমাদের পরিষ্কার একটা বিবৃতি দেওয়া এবং আমার নিজেরই দেওয়া যে আজকে সাইয়ারের বিরুদ্ধে সংগঠিতভাবে যারা দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষে বিভিন্ন সময় এবং বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিত অবস্থাতে, খুব স্বাভাবিক এসআইআরের বিরুদ্ধে, এই ফলটি এসআইআরের বিরুদ্ধে ওপিনিয়ন ইজ ভেরি ক্লিয়ার। বিরোধী দল সকলে চায় এই নির্বাচন কমিশন শুড রোল ব্যাক, এখানে কোনো কিন্তু নেই। এটা একেবারে শুরুতে আমরা বলেছিলাম যখন এসআইআর চালু হয়নি, মহারাষ্ট্র এবং যেটা মুখ্যমন্ত্রী একটু আগে বললেন, মহারাষ্ট্র এবং হরিয়ানাতে আমরা সরাসরি বলেছিলাম কিন্তু আমরা মানে তখন কিন্তু আমরা তৃণমূল বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা ইত্যাদিদের নিইনি। ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ আওয়ার গেম। আমরা প্রজেক্ট করেছিলাম যে স্টেটে আমরা আছি, স্বাভাবিক অর্থে সেখানে সেটাই করেছিলাম। পরবর্তী সময় এসআইআর চালু হয়, তুমি জানো, আমি নতুন ইতিহাস আর ঘাটবো না। ইনফ্যাক্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো বাস্তবোচিত ঘটনা আর ঘটতে পারে না। তাতে প্রমাণ সাপেক্ষে দেখিয়েছেন রাহুল গান্ধী কীভাবে এসআইআরে আলটিমেট ম্যানিপুলেশন আছে। সুতরাং আমি এই প্রসঙ্গেও আর যাব না যে আজকে মুখ্যমন্ত্রী কেন একা প্রশ্নটা, সেটা নয়। মুখ্যমন্ত্রী আজকে যে স্ট্যান্ডে দাঁড়িয়েছে, ভারতবর্ষের সম্ভবত সব বিরোধী দল এসআইআরের বিপক্ষে যারা আছেন, সে ডিএমকেও হতে পারে, ইভেন কমিউনিস্ট পার্টি যারা কেরালাতে, তারা তো ইভেন সেখানে কেস করেছেন, তোমরা জানো এসআইআরের বিরুদ্ধে। সুতরাং এখানে ওপিনিয়নটা ভেরি ক্লিয়ার যে আমাদের স্ট্যান্ডটা কি হতে পারে। এবার ইন্ডিভিজুয়াল জায়গাতে ডিফার হতে পারে, অর্থাৎ পার্টি স্ট্যান্ড, উনি কেন গেছেন, কিভাবে গেছেন, কেন যাবেন, কেন যাবেন। আমি তোমাকে যেটা বলছি, আমি তোমাকে সেই কথাটাই তো বলছি। আমরা যখন না সেখানে তোমরা এই অপটিকটা তৈরি করছো। আমি বারবার বলছি, মহারাষ্ট্র কিন্তু আমরা নিয়ে যাইনি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলিনি। মহারাষ্ট্রের জন্য আমরা যখন গেছি কংগ্রেসের তরফ থেকে গেছি, হরিয়ানার ক্ষেত্রেও তাই গেছি। দোস্তরা তা না, এটা ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পারসেপশন। আমরা কি করব?
যেদিনকে রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন তার সাথে আশেপাশে কি বিরোধী জোট ছিল নাকি তাদের ডাকা হয়েছিল? এটা বিরোধী দলনেতার ভূমিকা থেকে এবং কংগ্রেস নেতার থেকে ভূমিকা থেকে কংগ্রেসের পারসেপশনটাকে ক্লিয়ার করে, সুতরাং এটাকে মিলিয়ে ফেলাটা একটা অপটিক হবে। আপনারা নেই কেন, প্রশ্নটা তা নয়। আমাদের সমর্থন আছে কিনা সেটা দেখো, যার জন্য বললাম আমার নিজের স্টেটমেন্ট আছে আর সমর্থন আছে। আচ্ছা। মানে সমর্থন এসআইআর এর বিরুদ্ধে যারা লড়াই করবে প্রত্যেকের ক্ষেত্রে। এবার কী ভাব প্রশ্নটা তুমি যেখানে করেছো, সেকেন্ডারি কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে তাপসদা যেটা বললেন, এটা কি একটা অপটিক তৈরি হচ্ছে? অর্থাৎ দিল্লি পুলিশ এগোবে, আমি পিছবো, আবার দিল্লি পুলিশ এগোবে, মমতা ব্যানার্জি এগোবে, মমতা ব্যানার্জি এগোলে দিল্লি পুলিশ ধীরে ধীরে সরে যাবে। ইফ দ্যাট ইজ দি অপটিক, তাহলে এই অপটিকটা মানুষ বুঝবেন। আমি আবারও বলি, এটা মানুষের বোদ্ধার ব্যাপার, মানুষ বুঝবেন। কিন্তু একটা ঘটনাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি কি 150 জনের মৃত্যু পশ্চিমবাংলায়? একটা ঘটনাকে অস্বীকার করতে পারি কি যে লজিক্যাল রিজনিং আমরা পড়াই ম্যানেজমেন্টে, লজিক্যাল ডেসক্রিপেন্সি নতুন আগামী দিনে পড়াতে হবে আমাদের, লজিক্যাল ডেসক্রিপেন্সিটি। মানে আমি তোমাকে বলতে চাই যে এই ঘটনাগুলো তো সত্যি, এটা তো অস্বীকার করে লাভ নেই। সুতরাং অপটিক যেভাবেই তৈরি করুক, যে মানুষটা ফ্যাগ এন্ডে গিয়ে ভুক্তভোগী সেই মানুষটা কিন্তু বুঝতে পারছেন খুব স্বাভাবিক যে তার জীবনে কি ঘটনা এই এসআইআর ঘটিয়ে দিয়ে গেল, যাতে তার সারা জীবনের একটা দাগ, বা যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের বিয়োগ, এটা তোমাকে মানতে হবে। এবার আমি এই প্রসঙ্গে দ্বিতীয়, এটা রাজনৈতিক ব্যাপার এবং খুব স্বাভাবিক। আমরা এখানে পরিষ্কারভাবে যে কথা বলছি, যদি মিলে সুর মেরা তুমারা, তাতে তো আমাদের কিছু করার নেই, একই সুর থাকতে পারে। কিন্তু আমি তোমাকে থার্ড যে প্রসঙ্গটা বলছি, ইমপিচমেন্ট, আমরা কিন্তু প্রথমেই বলেছি রোল ব্যাক করো, আমরা দ্বিতীয় বলেছি এই নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্রের ভূমিকা পালন করছে, প্রধান মুখপাত্র তাকে সরাতে হবে। আমরা তৃতীয়বার বলেছি যদি না সরাও, হোয়াট ক্যান ইউ ডু? আজকে কল্যাণ ব্যানার্জি যাই বলুক, আমার স্ট্রেংথটাই তো দরকার ওখানে, আমার শয়ের কাছে স্ট্রেংথ। বিরোধীদের সাথে কথা বলছেন মানে কংগ্রেসের সাথে কথা বলছি, ওপিনিয়ন নিচ্ছি। আমরা বলছি দরকার যদি পড়ে তাহলে নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করা হোক। তাহলে পরে আপনারাও সেই জায়গা থেকে বলছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেয়েছিলাম আমরা। সেটা শোনো, আমি বলিনি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্বে তো জোট, সংখ্যা তত্ত্বের বিচারে। সুতরাং কংগ্রেস ঠিক করে দেবে ইমপিচমেন্টটা হবে কি হবে না। ভবিষ্যতে মুখপাত্র হিসেবে আমি বলতে পারি না কংগ্রেসের স্ট্যান্ডটা কি হবে, কিন্তু আমরা বলছি ইমপিচমেন্টের প্রয়োজন। ইমপিচমেন্টটা কিভাবে হবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই। কিন্তু কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই ধরনের ফার্স্ট অন প্রতিক্রিয়া পাইনি আমরা। ঠিক আছে, আমি একটা দ্রুত বিরতি নিই। हो नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। জ্যোতিদা কতটা ব্যাকফুটে পড়তে পারে বিজেপি ক্ষেত্রে? বিজেপির স্ট্যান্ড তো পুরোপুরি ক্লিয়ার। বিজেপির স্ট্যান্ড হচ্ছে আপনার বাংলাকে বাঁচানোর জন্যে, ভারতকে বাঁচানোর জন্যে, ভারতের নিরাপত্তা, বাংলার নিরাপত্তার স্বার্থে যে ডিসিশন কোনো ইনস্টিটিউশন নেবে তার পক্ষে ভারতীয় জনতা পার্টি রয়েছে। এবার সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বা কোনো নিটিগ্রিটি তৈরি হয় বাই দ্য টাইম, তাহলে ভারতীয় জনতা পার্টি তার বিরোধ করবে। তার বিরোধিতা 100 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার করবে। ইমপিচমেন্ট নিয়ে বিরোধীরা এক কাট্টা হচ্ছে। ইমপিচমেন্ট করতেই পারে, এটা তো একটা কনস্টিটিউশনাল প্রসিডিওর। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে করছি যে ইমপিচমেন্ট যেটা এরা বলছে, ইমপিচমেন্টের আমি তো কোনো কারণটা কি, কারণ তো একটা থাকবে। হ্যাঁ, বিজেপি দালালি করছে, মানে এই যে ধরুন ভাসিয়ে দেওয়া, একটা হয় না যে ইমোশনাল অ্যাঙ্গেল দিয়ে মানুষের মাইন্ডসেটটাকে মোল্ড করা, সেটা যদি আমি দূরে সরিয়ে রাখি, কোন গ্রাউন্ডে এরা বলছে যে বিজেপি দালালি করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে ধরুন ইমপিচমেন্ট করতে যাচ্ছে, এর কারণ কি? আপনি যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের নিচু লেভেলের কোনো নেতাকে শোনেন, এবং এর কোনো উত্তর আপনি পাবেন না। এর কারণ কি? 1, 2, 3 পয়েন্ট নাম্বার 1, 2, 3 বলো, পাবে না। বলবে যে এই এর নাম ঢুকে গেছে, ওর নাম বাদ চলে যাচ্ছে, আমরা আমাদের বিএলও ভুল কাজ করেছে। এইগুলো ছাড়া এদের কাছে কোনো উত্তর নেই।
আপনি দেখে নেন প্রদীপ্তদা বসে রয়েছে, আপনি উত্তরটা আগে শুনে নিন, তারপরে দেখি প্রদীপ্ত- আচ্ছা ঠিক আছে। দেখি কি বলছি দেখি। দরকার নেই। না আমি 1 2 3 করে জানতে 1 চাই। 2 3 করে দেখ, Yes, হ্যাঁ। ডিস্টার্ব করবে না। না, one আমি to শুধু three না। বলবো যে এ যাবৎকাল ও বোধহয় অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোশ্চেনিয়ার গুলো, সেই কোশ্চেনিয়ার গুলো ফলো করেনি। ও, দরকার লজিক কি- তাহলে বলো বলো। তাহলে না, মানুষের কাছে তার উত্তরটা পিছনে আছে। কোনো কারণ নেই। তোমার কাছে কারণ না থাকতে পারে, কি কারণ কারণ এটা? তোমরা মানুষের সঙ্গে না, মানুষের সাথে বিচ্ছিন্ন কি? হয়ে গেছো। মানুষের সাথে কি? মানুষের সঙ্গে যে খেলাটা করা হচ্ছে, মানুষের সাথে কি লজিক্যাল খেলা করা হচ্ছে? আমি তো বারবার বলছি। শুরু করে যেভাবে এই আরো নিযুক্ত করা, যেভাবে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ এই আরো করা, নিয়োগ তো যেভাবে অবশ্যই। প্রত্যেকটা ক্ষেত্রে সাংবিধানিক পদকে ব্যবহার করে অসাংবিধানিক কাজ করে বিজেপিকে এক সুবিধা second, পাইয়ে দেওয়া, এক second। সেগুলো তো প্রতিটা লিখিত করেছি second, আমরা। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে। আমরা তাহলে 1 2 3 করে উত্তর পেয়ে গেছে। হ্যাঁ পেয়ে যাচ্ছি, এবার বলছি উত্তরটা আচ্ছা, শোনো। বলুন, ঘটনা বলুন। হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট তো হচ্ছে আপনার মানে অসাংবিধানিক কিনা সেটা তো সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। তো সুপ্রিম কোর্টে এরা কনভিন্স করতে পারেনি কেন? বলেছে বলেই তো। যেটা এই চ্যানেলে বসে কনভিন্স করার চেষ্টা না, করছে, এবার বলি। সেই জিনিসটা সুপ্রিম কোর্ট এবার করতে বলি। পারেনি। এবার বলুন, বলি, বলুন, সুপ্রিম বলুন। কোর্টে কনভিন্স করা হয়েছে বলেই আমরা তো এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে কোনোদিন চাইনি, কখনো বলিনি যে এসআইআর প্রক্রিয়া বন্ধ হোক। কে বলেছিল? একটা কথা অভিষেক বললাম, ব্যানার্জি বলেনি? আবার বললাম মমতা যে ব্যানার্জি বলেনি? তার কারণ যেখানে প্রক্রিয়া। মৃত্যুর মিছিল করে দেবো? আবার বলেন। এইসব ভুল কথা বলো না। আবার বলছি, পরিষ্কার কথা ছিল একটা বৈধ লোকের নাম বাদ দিতে দেবো না, এবং যেভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে সেই অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধী, এবং সেটা প্রুভ হয়ে গেল আধারের ইনক্লুশন 13 নম্বর ডকুমেন্টের সঙ্গে সঙ্গে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 14 নম্বরের ডকুমেন্টের সঙ্গে সঙ্গে, একজন রিপ্রেজেন্টেটিভ পাঠানোর সঙ্গে সঙ্গে, এই যে বিভিন্ন রকমের 5টা নতুন সিদ্ধান্ত যেটা হলো, সেইগুলো তুমিও দেখিয়েছো, আমরাও দেখিয়েছি। সুপ্রিম কোর্টকে নাক গলাতে হয়েছে, সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম বলতে কোর্ট হয়েছে। কি বলেছে? এখনো সুপ্রিম কোর্টে একটা বলি। হিয়ারিং চলছে, বলছে না, আমি প্রয়োজন বলি। হলে আরে আমরা সব শুনেছি। এসআইআর বন্ধ করে দেবো। এটা কিন্তু সুপ্রিম একদম কোর্টের বলছি, একদম। বক্তব্য। এবার আমি বলি, একদম, বলুন। প্রথমত হচ্ছে যখন যেদিন এসআইআরটা হয় মানে ডিক্লেয়ার হয়, আমি প্রথম দিকে বললাম মুখ্যমন্ত্রী কি সেদিন কিছু জানতেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো জিনিস আসবে? তাহলে ওই দিন প্রেস কনফারেন্স করে ইন অ্যান্ড আউট এসআইআর এর বিরোধিতা করার মানেটা কি? আছে। তার মানে হচ্ছে আছে বলেই বলছি। ওই দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো লোক এখানে না। এসে মৃত লোক এসে ভোট দেবে এবং তাদেরকে নিয়ে আছে বলেই রাজনীতি বলছি। করবে দীর্ঘদিন ধরে গদিতে বসে থাকবে এবার তার বলবো? জন্য। হ্যাঁ। না, উনি তো তার- জানতেন না। আমার পূর্ববর্তী যে বক্তব্য সেটা নিলেই হয়ে যাবে। আচ্ছা। আমরা প্রথম দিন থেকে 2002 নিয়ে প্রশ্ন করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমিও রাজি আছি পদত্যাগ করতে। 2024-এ যারা ভোট দিল এবং যে সরকার হলো, তাহলে সেই সরকার কেন আছে এবং তাদের পদত্যাগ করে নতুন করে রাষ্ট্রপতি শাসন জারি করে তবে এসআইআর করা উচিত, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছে। অর্থাৎ প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে বলেই তো আমরা প্রমাণ করার চেষ্টা করছি, এবং সেই কারণেই তো প্রয়োজনে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে এসআইআর কে বন্ধ করে দেবো যদি প্রয়োজন হয়। অর্থাৎ এত কতগুলো শুনানি ঘটনাক্রম, হলো? সেই ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে আমি আবারও বলছি যে বিচার বিভাগেরও একাংশ, যেটা নিয়ে আমরা আগেও অভিযোগ করেছি, সেখানে তোমাদের দ্বারা প্রভাবিত। তাহলে কি এসআইআর কি মানে বন্ধ করার যে হ্যাঁ বলুন বলুন। ঘটনা হচ্ছে এই যে ধরুন প্রদীপ্তদা একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে এসআইআর এর বিপক্ষে, আমি বলবো যে এসআইআর এর পক্ষে, কিন্তু আলটিমেটলি ইন্টেনশনটা ম্যাটার করে। ইন্টেনশনটা তৃণমূল কংগ্রেসের হচ্ছে, আলটিমেটলি এই মরা ভোট, আপনার ডাবল শিফটিং ভোট, ডুপ্লিকেট ভোট, এদেরকে রাখা হচ্ছে না ইন্টেনশন। সেই কারণেই দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন। ইন্টেনশন। তাহলে তাই যদি হয় তাহলে এসআইআর এর মাধ্যমে প্রথম দিকে বিরোধিতা করতে না। লাখে না, লাখে তাহলে কেন বলেনি? মতুয়াদের তাহলে নাম কেন বাদ বলেনি করে, প্রথম ভাই দিকে? এবার আমি বলি, হ্যাঁ, বলো। লাখে লাখে মতুয়াদের নাম বাদ করে দেওয়া কে বাদ করে ইন্টেনশনটা কে দিয়েছে? করছে? কে বাদ দিয়েছে? এবং সেই মতুয়াদের এক second। নাম বাদ যাবে, বাদ যাক, না, না, প্রয়োজনে 5 লাখ মতুয়ার নাম এক বাদ second, যাক। এক second। কে বলেছে? এক second, হয়ে গেছে। বলেছে শান্তনু হচ্ছে ঠাকুর বলেছেন, ঠিক আছে। শান্তনু ঠাকুর। আমি- এবং সেই মতুয়াদের জন্য ওরা আবার সিএ ক্যাম্প করেছে। আজ অব্দি সিএ এর কোনো কিছু বেরোয়নি। কে বলেছে বেরোয়নি? আমরা ভোট অধিকার রক্ষা করছি। চন্দনদা কিছু বলবেন, বলুন বলুন, চন্দনদা কিছু বলতে চাইছে, বলুন। এটা একটা ইন্টারেস্টিং টার্ন অফ ইভেন্ট। আমি তোমাকে প্রথমে যেটা বলতে চাইছি, এর উত্তর 1 2 3 দিয়ে হয় না, সম্ভবত 9বার এই ইলেকশন কমিশন একেবারে শুরুতে এই এসআইআর এর একদম বিহার থেকে শুরু করলে 9টা ডিপার্চার হয়েছে, নোট করে নিতে পারে। Exactly. একেবারে শুরুতে যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার আধার কার্ড থেকে, যেটা 12তম ডকুমেন্টেশন। এবার এই 9টা ডিপার্চার করা মানেই তো বারবার প্রমাণিত হয়েছে তাদের একটা ফল্টি লাইন ছিল। আর সব থেকে বড় বিপজ্জনক সেটা হচ্ছে আমরা যেটা শুরুতে বলেছিলাম, টাইম স্প্যানটা খুবই কম। ইলেকশন বাউন্ড স্টেটে তো এটা করা উচিতই না, স্পেশালি টাইম স্প্যানটা ভেরি লিমিটেড, এবং তাকে এক্সটেন্ড করতে হয়েছে তাদের, যদিও এখনও যথার্থ না, তার প্রমাণ এখন হচ্ছে। ওকে। 2 নম্বর হচ্ছে এর গর্ভেই ছিল, অর্থাৎ পরিকল্পনার অভাবের গর্ভেই ছিল এই লজিক্যাল ডেসক্রিপেন্সি, যেটা এখন ফেস করতে হচ্ছে। মানুষ হ্যারাস্ট হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
আমি একটা ওপেন লাইন ডিসকাশন করা যেতে পারে, সেটা হচ্ছে এর একটা সলিউশন ছিল। সেই সলিউশনটা হচ্ছে আমরা যেটা প্রথম থেকে প্রপোজ করেছিলাম, সর্বদলীয় বৈঠক করা হোক নির্বাচন কমিশনের সাথে। নির্বাচন কমিশনকে আমরা বোঝাবো যে এখন এসআইআর করা কেন সম্ভব না, সেন্সাস হয়। আমরা আগে বুঝি সেন্সাস আমার সাইজ অফ পপুলেশন, তারপরে না ভোটার। তুমি আজকে যদি বলো বিরোধী দলনেতা, আমি বিশেষ সময় নেব না, মানুষ বুঝছেন বিরোধী দলনেতা 1 কোটি এসআইআর শুরুর আগে থেকে 1,20,00,000 ভোটারকে আমরা বাদ দেব, 1,20,00,000 ভোটার বেরিয়ে যাবে, এরকম একটি জায়গাতে পরে কি বললেন, ভাষাটা শোনো, কার্বলিক অ্যাসিড পড়েছে গর্তে। আমি শুনছিলাম মানুষ আলোচনা করছে সেই কার্বলিক অ্যাসিড কি অমর্ত্য সেনের মুখে পড়েছে। তার মানে আমি জাস্ট ক্লোজ করি, ট্রায়াল আর এরর এই মেথডে যে নবার ডিপারচার হয়েছে বলছে না, ট্রায়াল আর এরর করে মানুষকে গিনিপিগে পরিণত করেছে জ্যোতিদা। তার মানে তো ঘটনা হচ্ছে এই যে বলছে না যে আধারিত ডকুমেন্ট হিসেবে আপনার হচ্ছে এক স্বীকৃতি দেওয়া হলো, ওটা হচ্ছে আপনার এই যে ধরুন মিথ্যাচারগুলো, এর জন্যই তো মানুষ বিভ্রান্ত হয়েছে। আপনারা দেখুন, তৃণমূল কংগ্রেস বিএলওদেরকে ধমকি দিয়েছে, যে কারণের জন্য বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, আবার সেটা নিয়ে রাজনীতি করেছে। সেই অভিযোগগুলোকে তো সামনে আনতে হবে, মানে আমি বলছি যে সেগুলো তো ওই যে সামনে প্রকাশ করতে হবে। যাদবপুরের ঘটনা তো স্পষ্ট, তার ওয়াইফ স্ত্রী তো নিজেই স্বীকার করছে যে আমাকে প্রচার দেওয়া হয়েছিল, তারপরে তো কেস খাইয়ে দিয়ে মোটামুটি তাকে তুলে নিয়ে গিয়ে কোথায় গায়েব করে দিল। 52 জন বিএলও বিহারে জেলে আছে, 52 জন বিএলও জেলে আছে। আপনারা কিন্তু সাবধান, আমরা কিন্তু বুঝে নেবো কে বলেছিল এটা। যে কাউকে জিজ্ঞেস করো, আচ্ছা এআই কে জিজ্ঞেস করো, এআই আপনি বলে দিন তো 52 জন জেলে আছে বিহারে, কে বলেছিল? বলবে শুভেন্দু অধিকারী বলেছিল। যেমন শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল কে? বিজেপি বলেছিল। আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির হয়ে, ফলে বোঝাই যাচ্ছে বিজেপির ইন্টেনশনটা কি। যেমন মতুয়াদের নাম বাদ করা ইন্টেনশন, তেমনি মানুষকে হয়রানি করে গিনিপিগ করে তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করে নাগরিকতা পরীক্ষা হচ্ছে। জ্যোতিদা বিরতি নিতে হবে আমাকে, ঘটনা একটা সেকেন্ড বলে নি। তাপসদার কাছে আসতে হবে। দেখুন তৃণমূল কংগ্রেসে প্রথমত বললো মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের বিএলএ2 ছিল, একটা বিএলএ2 কমপ্লেন করেছে যে কোন মতুয়াটার নাম বাদ গেছে। মানে সবুজ ফাইল কাণ্ড যাকে নিয়ে আজ ইনফ্যাক্ট আপনারা জানেন ইডির অনুমতিতেই দলীয় নথি নেওয়া হয়েছে, না সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়ে গিয়েছে। এরই মধ্যে যেটা খুব গুরুত্ব রাখছে, ইন্টারেস্টিং বিষয়, যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে একেবারে মিথ্যের জালে মমতা, তিনি বক্তব্য রাখছে তার জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। ইডির পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক এই মন্তব্যটাই রাখছেন। শোনাই আপনাদেরকে, শোনান। মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, হলফনামাতে আরেকটা প্রমাণ। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়েছেন। আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল দেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন একথা একবারও বলেননি। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। জেলে যাওয়ার চাপে, আতঙ্কে মুখ্যমন্ত্রী চাপে পড়ে মিথ্যে কথা বলছেন। আচ্ছা আমি ঠিক আছে, আমি প্রদীপ্তদাকে দিয়ে শুরু করি, তাপসদার কাছে পরে আসবো। এইটা বলার আগে এইটা একটু শোনাতে পারেননি, এইটা শোনানো জরুরি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। এটা কার বক্তব্য কারো বুঝতে অসুবিধা হচ্ছে না? আমাদের মাননীয় বিরোধী দলনেতা সেদিনকার বক্তব্য, এটা সবাই তোমরা দেখিয়েছো। যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছি এইখান থেকে, ইডি তথ্য বিকৃত করলো কেন? ওরা নিজেদেরকে এখান থেকে দূরে সরিয়ে নিল যে আমরা চুরি করিনি, মানে আমরা কোনো তথ্য চুরি করিনি, আমাদের কাছে কোনো তথ্য নেই। তারা পরিষ্কারভাবে তাদের যে ওই কি কি নিয়েছে ওখান থেকে সেই যে তথ্য সেখানে লিখেছে আমরা কিছু নিইনি। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে তথ্য নিয়েছে। কোনটা ঠিক আমরা জানি না। ইডি বলেনি যে শুভেন্দু অধিকারী মিথ্যে বলছে, ইডি বলেনি শুভেন্দু অধিকারী মিথ্যে বলছে। আবার ইডির মাধ্যমে তথ্য বেরিয়ে গেছে সেটা বলছে কে? শুভেন্দু অধিকারী। আর মমতা ব্যানার্জি সবার সামনে থেকে নিয়ে এসেছে, সবার সামনে থেকে নিয়ে এসেছে। তাহলে ইডি বলুক আজকে, যেমন শুভেন্দু অধিকারী মিথ্যে সেটা বলেনি, তেমন ইডি বলে দিক। কেন ইডির হয় উনি বলতে গেলেন?
তার মানে কি ওই যে 2023 সালের ডিসেম্বর জানুয়ারি মাস 3টে ডেট কার বাড়ি যাবে কার বাড়ি যাবে কার বাড়ি যাবে বলে দিচ্ছিল ইডির একটা সো কল ডাইরেক্টর শুভেন্দু অধিকারী, আচ্ছা। সেইটাই কি আজকের দিনে ইডিকে আবার পরিচালনা করার? আর তাই যদি হবে, যদি সবকিছু ঠিক থাকতো, ইডি ডেট পেছালো কেন? আজকেই শুনানি হতে পারতো। ইডি ডেট পেছালো কেন? কেন্দ্র সরকার ডেট পেছালো কেন? সেখানেই বোঝা যাচ্ছে ইনটেনশনটা কি। তাপসদা আমি আসছি, তাপসদা থেকে একটু explain, হ্যাঁ এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। মিথ্যার জালে কিনা জানি না, তবে মৈত্রীর জালে বিজেপি তৃণমূল জড়িয়ে গেছে। সেদিন আমরা বলেছিলাম যে ইডি রেড হয়েছে, এর আগে চিদাম্বরম থেকে শুরু করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে রেড হয়েছে। ইডি রেড করছে আর সেখানে মুখ্যমন্ত্রী গেলেন আর তিনি চাইলেন না, নিয়ে চলে এলেন। এই যে তারপরে তারা দিয়ে দিল, আমি চাইতেই দিয়ে দিল, আজকে যে তথ্যটা প্রকাশ্যে এসেছে, এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। ইডি রেড করছে, প্রথম কথা হচ্ছে যেখানে রেড করবেন ইডি সেখানকার সমস্ত ডকুমেন্ট বাজেয়াপ্ত করতে হবে, তারপরে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি খুঁজে বের করবে ইডি। সেখানে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কি সুন্দরভাবে ঢুকলেন, 9 মিনিট কত সেকেন্ড মতো ছিলেন, তার মধ্যে তিনি দলীয় ফাইল নিয়েছেন, এটা আজকে জানানো হয়েছে। 5 ঘন্টা পর ফাইল, হার্ড ডিস্ক, এই সমস্ত কিছু নিয়ে চলে এলেন। 5 ঘন্টা পর ইডি এবং কেন্দ্র বাহিনী পুরো দর্শক হয়ে গেলেন, ইডি কেন্দ্র বাহিনী দর্শক হয়ে গেলেন। বোঝাপড়াটা যে কত সুন্দর, এটা একেবারে পরিষ্কার। এতই যদি বোঝাপড়া হবে, তাহলে আমাদের এত নেতা জেল কাটলো কেন? পরিষ্কার বোঝাপড়া হবে, বুঝে গেছে। আবার আজকে আমাদের মনস্তাত্ত্বিক যন্ত্রণা নিতে হবে না, এসব বোকা বলে লাভ হবে না। সময় সংক্ষিপ্ত পাবো। আরে বলো না, এটা কি ইডিকে চাইলেই পাওয়া যায় নাকি? ইডি একটা তথ্য প্রমাণ নিয়ে রেড করতে গেছে, প্রতিনিধিদের বাড়িতে রেড করতে গেল, আর সেখানে মুখ্যমন্ত্রীর এই ক্ষমতা নেই, ইডিকে এই ক্ষমতা দেওয়া নেই যে কেউ চাইলে তাকে তার সব ডকুমেন্ট দিয়ে দিতে হবে। জ্যোতিদা উত্তর দিচ্ছে, জ্যোতিদা উত্তর দিচ্ছে বিজেপি মুখপাত্র। হ্যাঁ, শুনি একটু। ঘটনা হচ্ছে, দেখুন আমি 3টে উত্তর দিই। সংক্ষিপ্ত, হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে ইডি পিনারাই বিজয়নের বৃদ্ধ তদন্ত করছে, তাহলে তো পিনারাই বিজয়নকে এতদিন জেলে থাকার কথা। তার মানে কি বলা যায় বিজেপির সঙ্গে সিপিএম এর সেটিং? এই যে ন্যারেটিভটা সান্ধ্যকালীন ডিবেটে এরা তৈরি করে, এই সেটিং করে, প্লিজ ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। তাহলে উনি তো বললেন তো। এখন ঘটনা হচ্ছে, এখন ঘটনা যেটা হচ্ছে, এই সেটিং তত্ত্ব করে যাতে কিনা বিরোধী ভোটটা ভাগ হয়, বিরোধী ভোট ভাগ হলে আলটিমেটলি তৃণমূলের লাভ হবে, ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকে লাভ করে দেওয়ার জন্য এই সেটিং তত্ত্বগুলো সান্ধ্যকালীন ডিসকাশনে সামনে আনা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে সান্ধ্যকালীন ডিসকাশনের আমাদের বিষয় হচ্ছে, তারা ডকুমেন্ট সিট করতে পারবে, আর ইডি ডকুমেন্ট তুলে নিচ্ছেন হাতে। পিনারাই বিজয়ন তো চোর, তাহলে তাকে কেন জেলে নিচ্ছে না? আরে কি অদ্ভুত দিল না। আমরা তো বলছি পিনারাই বিজয়ন, বিজেপি তৃণমূলের বন্ধুত্বটা দৃঢ় হোক। আরে বন্ধুত্বটা ফিশ ফ্রাই বন্ধুত্ব। বাবু দেখি এই জ্যোতিবাবু দেখিয়ে দিয়ে টাইপের মহিমান চলে রাখবে। এত বয়স হয়েছে কিন্তু বোকা বোকা এরকম কথাবার্তা বলে কি? চলো ঠিক আছে, আমি আর সংক্ষিপ্ত সময় একদম আমার কাছে, তাই আমাকে শেষ করতে হবে, কারণ আমার কাছে একদম আর সময় নেই, তাই আমি আসতে পারলাম না চন্দনদার কাছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকেই, জ্যোতিদা, প্রদীপ্তদা, চন্দনদা, তাপসদা, প্রত্যেকেই। দেখুন সময় তো সংক্ষিপ্ত হয়, কিন্তু আলোচনায় যে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে করলাম, তাতে এর ফিউচার বা নিয়ার ফিউচারে কি হবে, কি সেটিং, কার সাথে কার সেটিং, আদৌ সেটিং কিনা, নাকি আরও অনেক কিছু, তা সময় বলবে। অবশ্যই সাধারণ মানুষ তারা বুঝতে পারবেন, যত সময় এগোবে তত আরও স্পষ্ট হবে সব কিছু। আজকের সময় নিয়ে শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনার নজর থাক CNN।